ওয়েলকাম সবাই। আজকে আমরা আলোচনা করব ব্রিটিশ ইম্পর্টেন্ট অ্যাক্ট অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, যেটা তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট হবে। তো যার যেখানে সমস্যা হবে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? কোনো যদি কনফিউশন, কোনো জায়গায় যদি কনফিউশন হও যে আমি কনফিউজ আছি, আমি বুঝতে পারছি না, তাহলে ক্লাসে অবশ্যই জিজ্ঞাসা করবে। তো যদি তোমাদের আনএকাডেমি প্লাসে, কারণ তোমরা জানো যে এই যে আমরা ইউটিউব চ্যানেলে ক্লাস করছি লেটস ক্র্যাক WB এক্সাম, এটা কিন্তু আমাদের আনএকাডেমি ইউটিউব চ্যানেল। তো আনএকাডেমি ফ্রি ক্লাসও আছে, ঠিক আছে? এবং ফ্রি ক্লাসেও যদি তোমাদের জয়েন করতে হয়, যারা এখনও তোমরা অ্যাপস ডাউনলোড করোনি বা স্পেশাল ক্লাস কোনোদিনও করোনি, তাদেরও কিন্তু এই যে RAMILA এই কোড ইউজ করে কিন্তু তোমরা জয়েন করে নিও স্পেশাল ক্লাসে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আর যদি তোমাদের প্লাস ক্লাস মানে তুমি যদি পেড কোর্সে যেতে চাও, তাহলেও কিন্তু সাবস্ক্রিপশন করার সময় তোমার একটা কোড চাই ডিসকাউন্টের জন্য। তো এই কোডটা ইউজ করলে কিন্তু 10% ডিসকাউন্ট পাবে। একদম সিম্পল কোড রয়েছে, যেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু যে প্রত্যেকটা প্লাস ক্লাসে যে পিডিএফগুলো রয়েছে তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট হবে, ঠিক আছে? তো যাই হোক, এবার আজকে আমরা যেটা শুরু করব ক্লাস, তার আগে আমরা আনএকাডেমি নিয়ে কিছু আলোচনা করতে চাই। যে আনএকাডেমিতে আমরা ক্লাসে কেন জয়েন করব? সব থেকে বড় কথা যে এই মুহূর্তে আমরা যেমন কিছুদিন আগে আমরা প্যান্ডেমিক একটা সিচুয়েশন থেকে উঠলাম, তো সেরকম কোনো মুহূর্ত, বা আমি যদি বলতে পারি যে দেখো সব থেকে বড় জিনিস হচ্ছে সময় বাঁচানো। কারণ কম্পিটিটিভ এক্সামে হিউজ সিলেবাস থাকে, কোনো শেষ নেই যে এতটাই পড়লেই আমার পরীক্ষা আসবে, এটা আমরা কেউ জানি না, ঠিক আছে? তো এই সিলেবাসকে কমপ্লিট করতে হলে, হ্যাঁ ওয়েলকাম সবাই, সিলেবাসকে কমপ্লিট করতে হলে তোমাকে আগে যেটা দরকার সেটা হচ্ছে সময় বাঁচানো। আর এই সময় বাঁচানো তখনই সম্ভব যখন তুমি রাস্তায় না বেরিয়ে বাড়িতে বসে প্রিপারেশন নিতে পারবে। আর সেটা তুমি প্ল্যাটফর্ম আনএকাডেমির মাধ্যমে করতে পারবে। আর প্রত্যেকটা, এখানে অনেকের মনে কোয়ারি থাকে যারা অনলাইন ক্লাস করে না, কারণ তোমরা সবাই জানো যে এতদিন পর্যন্ত স্কুল কলেজ সব কিছুই কিন্তু অনলাইনেই কিন্তু হয়ে এসেছে। তো অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে তুমি সময় বাঁচাতে পারবে, ঘরে বসে নিশ্চিন্তে প্রিপারেশন নিতে পারবে যতক্ষণ ইচ্ছা। আর সব থেকে বড় কথা, আনএকাডেমির মাধ্যমে তুমি কিন্তু প্রত্যেকটা পিডিএফ পাবে, যে পিডিএফগুলো যেমন তোমরা কোচিংয়ে গেলে স্টাডি মেটেরিয়াল পাও, আমাদের ডিজিটাল যে পিডিএফ বা ডিজিটাল ওয়ে, যেটাকে স্টাডি মেটেরিয়াল আমরা বলতে পারি, যে প্রত্যেকটা পিডিএফ হচ্ছে, আর স্টাডি মেটেরিয়াল পেলেই হলো না, কতটা কোয়ালিটি রয়েছে সেটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তো প্রত্যেকটা পিডিএফ কিন্তু সেভাবেই তৈরি করা যেগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, বা পয়েন্ট ধরে ধরে মার্ক করে পিকচার দিয়ে, যেটা তোমার পড়তেও ভালো লাগবে এবং এনার্জেটিক লাগবে। তো তোমরা প্রত্যেকে কিন্তু জয়েন করো আনএকাডেমিতে, যেখানে তুমি তোমার চয়েস এডুকেটার, তুমি তোমার চয়েসের ক্লাস করতে পারবে, যখন তখন তুমি যে কোনো ক্লাস তুমি করতে পারবে, যেটা তোমার, যে সাবজেক্টটা তোমার এখন এই মুহূর্তে পড়তে ভালো লাগছে, ঠিক আছে? আর এখানে আমাদের যে ব্যাচগুলো চলছে, এই প্রত্যেকটা ব্যাচ এই মুহূর্তে চলছে, WBCS প্রিলিমসের ব্যাচ, মেন্সের ব্যাচ, এরকম অনেক ব্যাচ রয়েছে। আমি শুধুমাত্র কয়েকটা মাত্র আমি তোমাদের দিয়েছি, ঠিক আছে? দেখে নিও। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সাবস্ক্রিপশন রেট যেটা রয়েছে, যে সাবস্ক্রিপশন রেট কিন্তু আমাদের যে অরিজিনাল অ্যামাউন্ট এবং 10% ডিসকাউন্ট হয়ে যেটা রয়েছে, কিন্তু এই 10% ডিসকাউন্টটা তোমাদের খুব সাময়িকের জন্য, সাময়িক সময়, যেটা শুধুমাত্র এই ফেব্রুয়ারি মান্থ পর্যন্ত 10% রয়েছে, কারণ 1 মার্চ থেকে কিন্তু এই 10%টা 5% ডিসকাউন্ট হয়ে যাবে। তো যারা এখনও তোমরা জয়েন করোনি, তারা প্রত্যেকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করো আনএকাডেমি প্লাসে। এবং প্রত্যেকটা কিন্তু ব্যাচ কিন্তু ক্লাসে জয়েন করার পর কিন্তু এনরোল করে রেখো, ঠিক আছে? প্রত্যেকে গুড মর্নিং। নেক্সট, এখানে প্রত্যেক এডুকেটরের আমরা নাম কিন্তু এখানে রয়েছে, দেখে নিও, ঠিক আছে? প্রত্যেক এডুকেটরের নাম রয়েছে, এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর দেখতেই পাচ্ছ যে যদি ক্লাসে জয়েন করতে হয় আর 10% ডিসকাউন্ট পেতে হয়, তাহলে এই রেফারেল কোডটা কিন্তু অবশ্যই ইউজ করো। এবার আমরা কিছু ক্লাস যেটা দেখতে পারবো, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাক্ট পাস ডিউরিং দ্য ব্রিটিশ রুল, খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভালো করে মনে রেখো। যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই জানিও। যে অ্যাক্ট পাস ডিউরিং ব্রিটিশ রুল রেগুলেটিং অ্যাক্ট
একদম 1773 থেকে, যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের, যেগুলোর ওপরে পরীক্ষার প্রশ্ন দেয়, 1773 থেকে একদম 1947 পর্যন্ত এই প্রত্যেকটা অ্যাক্টের ওপর তোমাদের প্রশ্ন আসে। এবার কিছু কিছু অ্যাক্ট আছে, যেমন ধরো 93 অ্যাক্ট, ঠিক আছে, যেখানে ভাইসরয়কে তোমার ভেটো পাওয়ার দেওয়া হয়, কমান্ডিং পাওয়ার দেওয়া হয়, ঠিক আছে, কমান্ডার ইন চিফ আমরা যাকে বলতে পারি। তারপরে সেটেলমেন্ট অ্যাক্ট, কিছু কিছু অ্যাক্ট আছে মাঝে মাঝে, যেমন ধরো 1773 থেকে তো আমাদের সেটেলমেন্ট অ্যাক্টের বিষয়টা কি ছিল, যেটা হচ্ছে ওয়ারেন হেস্টিংসের টাইমে, যে ওয়ারেন হেস্টিংসের যে দেখতে পাই যে মহারাজা নন্দকুমারের যে ফাঁসি হয়, ঠিক আছে, তো সেখানে এই যে জুডিশিয়ারির ওপর এক্সিকিউটিভের একটা স্বেচ্ছাচারিতা, এটা নিয়ে অনেক চর্চা হয় ব্রিটিশ এনজিওগুলোতে, এবং সেখানে কি চেষ্টা করা হয় যে জুডিশিয়ারিকে এক্সিকিউটিভের ডাইরেক্ট যে একটা প্রভাব আছে এখান থেকে দূরে সরানো বা সেপারেট করা। তো এটা কিন্তু সেটেলমেন্ট অ্যাক্ট। তো মাঝে আমাদের 2-3টে রয়েছে ইম্পর্টেন্ট, চার্টার অ্যাক্ট বা সেটেলমেন্ট অ্যাক্ট এরকম কিছু, কিন্তু বাদ বাকি তোমাদের ম্যাক্সিমাম যে প্রশ্নগুলো আসে, তো এই অ্যাক্টের ওপর দিয়ে কিন্তু প্রশ্ন আসে। গুড মর্নিং প্রত্যেকে, ওয়েলকাম, ঠিক আছে। তো এবার হচ্ছে আমরা এই প্রত্যেকটা প্রশ্নগুলোকে ধরে ধরে আলোচনা করব, যার যেখানে সমস্যা হবে আমাকে কিন্তু জানাবে। Which of the following act of British India designated the Governor General of Bengal? কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে এবার বলো, কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে ভেবে চিন্তে কিন্তু বলো, যে which of the following act of British India designated the Governor General Bengal? Regulating Act 1773, Pitt's India Act 1784, Charter Act 1793 আর চার্টার অ্যাক্ট 1813। তাহলে আমি দেখতে পারবো যে প্রথম পার্লামেন্টারি ইনিশিয়েটিভ, কারণ তোমরা জানো এখানে পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন, মানে যেমন ধরো হাউস অফ কমন আর হচ্ছে হাউস অফ লর্ডস, যাকে আমরা সেনেট বলি। তো এখান থেকে কিছু নমিনেটেড গ্রুপ, যে নমিনেটেড গ্রুপ প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কন্ট্রোলে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কার্যকলাপ তাকে দেখাশোনা বা কন্ট্রোল করার জন্য একটা কাউন্সিল গঠন হয়, ঠিক আছে, যারা হচ্ছে মোনার্কের নমিনেট করা। তো এই কাউন্সিল আমরা কি বলতে পারি, প্রথম পার্লামেন্টারি অ্যাফেয়ার্স। হুইচ অ্যাক্ট ইন্ডিয়া ডেজিগনেটেড দ্য গভর্নর জেনারেল অফ বেঙ্গল? তাহলে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো কে? ওয়ারেন হেস্টিংস। তাহলে প্রথম আমরা, তার আগে কি ছিল, তার আগে ছিল গভর্নরস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেমন ক্লাইভ, ভ্যান্সিটার্ট, এরা প্রত্যেকে কারা? এরা হচ্ছে গভর্নর অফ কোম্পানি। তাহলে এই জায়গাটা কিন্তু আমাকে বুঝতে হবে যে গভর্নর অফ বেঙ্গল, বেঙ্গল হলো কি ক্যাপিটাল। আমরা সবাই জানি আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বেঙ্গলে ক্যাপিটাল মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ থেকে শিফট হলো ক্যালকাটা, আর ক্যালকাটা থেকে তারপর দিল্লি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আনসার কি হবে? 1773, ঠিক আছে, বোঝা গেছে? তো 1773 সম্পর্কে আমরা যেগুলো আলোচনা করব, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। যদি কোনো সমস্যা থাকে ক্লাস নিয়ে বা বুঝতে পারছো না, আমাকে কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আমি কিন্তু আনসার দেবো, ঠিক আছে। তো রেগুলেটিং অ্যাক্ট বলা হয় এটাকে। রেগুলেটিং শব্দটার মধ্যেই আছে রেগুলেট করা, কাউকে রেগুলেট করছো, মানে রেগুলেটর তোমার হাতে, ঠিক আছে। এইভাবে সবসময় মনে রাখবে যে এই যে কাউন্সিল, কোম্পানির যত কার্যকলাপ, কারণ এর কারণ কি দেখো, রিজন বিহাইন্ড দ্য 1773 অ্যাক্ট, কেন গভর্নমেন্ট হঠাৎ করে রেগুলেটিং অ্যাক্ট আনতে গেল, কেন রেগুলেট কথাটা বলছে, রিজন বিহাইন্ড, কারণ কি? টেরিটোরিয়াল এক্সপ্যানশন, প্রথম কথা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্য বিস্তার নীতি। করাপশন অ্যামং দ্য সার্ভেন্টস অফ দ্য কোম্পানি, কোম্পানির প্রত্যেকটা সার্ভেন্টসের মধ্যে করাপশন, এই করাপশনকে শক্ত হাতে দমন করেছিলেন লর্ড কর্নওয়ালিস। স্যালারি বাড়িয়ে দিয়েছিলেন, ঘুষ নিয়ে কাজ করা বন্ধ করেছিলেন, কোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসিয়ালরা কোনো প্রাইভেট কাজকর্মের সাথে লিপ্ত থাকতে পারবেন না, এরকম অনেক রেস্ট্রিকশন কিন্তু উনি এনেছিলেন। ইন্ডিয়ানদের হায়ার অফিসিয়াল দিতে চাইতেন না। ল্যাক অফ প্রপার জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, প্রপার জুডিশিয়াল যেটাই হচ্ছে, যার জন্যই হচ্ছে সেটেলমেন্ট অ্যাক্ট
আমরা পরবর্তীকালে দেখতে পাই। কারণ আমরা যখন রেগুলেটিং অ্যাক্ট 1773 আসছে, তার আগে তুমি ভাবো ক্লাইভের সময় বা তার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোনো প্রপার জুডিশিয়াল সিস্টেম ছিল না। আমরা প্রথম ওয়ারেন হেস্টিংসের সময় সিভিল কোর্ট আর যেটা নিজামাত অ্যান্ড দেওয়ানি কোর্ট আমরা দেখতে পাই, কিন্তু কোনো একটা প্রপার ওয়েতে অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি এটা কিন্তু আমরা দেখতে পাই যে জুডিশিয়াল একটা প্ল্যাটফর্ম যেটা রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে আমরা প্রথম সুপ্রিম কোর্ট অফ বেঙ্গল দেখি। ল্যাক অফ প্রপার সেন্ট্রাল অথরিটি, deterioration of the financial condition of the company, কারণ দেখা যাচ্ছে একটা সময় পর ক্লাইভের পরবর্তী সময়তে যে কি করছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে ঋণ নিচ্ছে হোমল্যান্ড থেকে, ইংল্যান্ড থেকে। তাহলে যদি তোমাকে ঋণই নিতে হয়, তাহলে উপনিবেশ কি জন্য রয়েছে? উপনিবেশকে কিসের জন্য ব্যবহার করছে তারা? অর্থনৈতিক শোষণ। তাহলে যদি তোমাকে তোমাকে যদি ঋণই নিতে হয়, তাহলে তুমি কেন, তাহলে তাদের লাভ কি? হোমল্যান্ডের লাভ কি? তাহলে ইংল্যান্ডের লাভ কি? ইংল্যান্ড তো উপনিবেশ স্থাপন করছে কি জন্য? প্রফিটের জন্য। তাহলে তোমাকে যদি ঋণ নিতে হয় হোমল্যান্ড থেকে, তাহলে এখানে হোমল্যান্ডের লাভটা কি? তাহলে ফাইন্যান্সিয়াল কন্ডিশন কোম্পানির খারাপ হচ্ছিল। কোম্পানি ডিফিট 1769 দ্য হ্যান্ড অফ দ্য হায়দার আলী, টেরিবল ফেমাইন ইন বেঙ্গল। তো যেখানে যে সময় কিন্তু আমরা কি দেখতে পাই, প্রচুর পরিমাণে দুর্ভিক্ষ বাংলায় আমরা দেখতে পাই। দ্য কোম্পানি অ্যাপ্লাইড ফর আ লোন 1 মিলিয়ন পাউন্ড 1772 তে। একটা হিউজ ঋণ কোম্পানি চেয়েছে তার হোমল্যান্ড থেকে, কত? 1 মিলিয়ন পাউন্ড। এটাই ছিল প্রধান কারণ যে চলো এবার রেগুলেট করা দরকার। তখনই কিন্তু আমাদের রেগুলেটিং অ্যাক্ট আসে। রেগুলেটিং অ্যাক্ট 1773 designated the Governor General of Bengal and created an executive council of the 4 member. এরাই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ আপার হাউসের বা পার্লামেন্টের। লর্ড ওয়ারেন হেস্টিংস ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তার মানে আমাদের ইমিডিয়েট কারণটা কি ছিল? কোম্পানি লোন অ্যাপ্লাই করেছে। কত লোন? 1 মিলিয়ন পাউন্ড। কার কাছ থেকে? ইংল্যান্ডের কাছ থেকে। এটাই ছিল ইমিডিয়েট কজ রেগুলেটিং অ্যাক্ট 1773 আসার পেছনে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, যে which of the following British Act gave exclusive trade privileges to the British East India Company? এক্সক্লুসিভ ট্রেড প্রিভিলেজ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। খুব ভেবে চিন্তে আনসার দাও। ট্রেড প্রিভিলেজ দেওয়া হলো কোন অ্যাক্টের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে? রেগুলেটিং অ্যাক্ট 1773 তে, পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 এ, চার্টার অ্যাক্ট 1793 তে, চার্টার অ্যাক্ট 1813 এ। গুড মর্নিং, ওয়েলকাম সবাই, প্রত্যেককে ওয়েলকাম। প্রত্যেকে কিন্তু ভালো করে ক্লাস করো। কোথাও যদি কোনো সমস্যা হয় ক্লাসে কিন্তু সেটা জানাও, ঠিক আছে? আমি বারবার বলছি। তো এখানে আমাদের আনসার তাহলে কি হলো দেখো, 1793। কেন বলেছে? প্রভিশনালাইজ দ্য কোম্পানিজ ট্রেড মোনোপলি উইথ ইন্ডিয়া। ট্রেড মোনোপলিকে একটা কি বলবো, মানে একটা আখ্যা দেওয়া হলো যে যাই হোক কোম্পানির মোনোপলি এস্টাবলিশ হলো ইন্ডিয়ার ওপরে। প্রভিশন নিয়ে এলো কোম্পানি চার্টার অ্যাক্ট 1793 এর মাধ্যমে, কোম্পানি ট্রেড মোনোপলি এস্টাবলিশ হলো ইন্ডিয়াতে প্রথম। অ্যান্ড দ্য রিয়েলম অফ দ্য গভর্নেন্স অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ইনক্রিজ ওভার দ্য গভর্নর্স অফ দ্য বম্বে মাদ্রাস। এবং প্রত্যেক গভর্নর যত রয়েছে তাদের প্রত্যেকে কিন্তু গভর্নররা আন্ডার কন্ট্রোলে চলে গেল গভর্নর জেনারেল, মানে আলটিমেট পাওয়ার এখানে গভর্নর জেনারেল অফ বেঙ্গলে। অ্যান্ড দ্য অ্যাক্ট হ্যাড প্রোভাইডেড ট্রেড প্রিভিলেজেস রিনিউ 20 ইয়ার্স। আরো 20 বছরের জন্য কিন্তু বাড়িয়ে দেওয়া হলো ট্রেড প্রিভিলেজ, ঠিক আছে? তো এখানে আমরা যদি ডিটেল দেখি 1779 চার্টার অ্যাক্টের কি কি রয়েছে, আমরা কি কি পড়বো। প্রথম কথা, মোনোপলিকে এক্সটেন্ড করা হলো 20 বছরের জন্য। তার মানে এটা হচ্ছে সর্বাধিক পাওয়ার কোম্পানি, এটা সর্বাধিক পাওয়ার। গভর্নর জেনারেল রিসিভ করলো ভেটো পাওয়ার ওভার হিজ কাউন্সিল। তার কাউন্সিলে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে গভর্নর জেনারেল, তাকে ভেটো পাওয়ার দেওয়া হলো, সর্বোচ্চ ক্ষমতা দেওয়া হলো। গভর্নর জেনারেলের অথরিটি এস্টাবলিশ হলো বম্বে মাদ্রাসের ওপরে। সব থেকে ট্রেড রিলেটেড ইম্পর্টেন্ট হচ্ছে বম্বে মাদ্রাস, যার জন্য কিন্তু তোমরা জানো যে বম্বে আর মাদ্রাসে প্রথম যে ফোর্ট এস্টাবলিশ করা, বেঙ্গল তো পরে এলো, কিন্তু প্রথম আমরা দেখতে পাই গুজরাট, মাদ্রাস, বম্বে, এই রিজিয়নগুলো কিন্তু তাদের কাছে খুব ইম্পর্টেন্ট ছিল। এবং বিওসি বোর্ড অফ কন্ট্রোলকে অ্যাপয়েন্ট করা হলো বাই পিএম।
বোর্ড অফ কন্ট্রোলকে অ্যাপয়েন্ট কে করবে? প্রাইম মিনিস্টার করবে অ্যাপয়েন্ট, ঠিক আছে। এবং স্যালারিজ অফ দ্য বিওসি ফ্রম কোম্পানিজ রেভিনিউ, কোম্পানির যে ইনকাম হবে, যে রাজস্ব আসবে, তার থেকে পে করা হবে বিওসি কে, বোর্ড অফ কন্ট্রোলকে। এই বোর্ড অফ কন্ট্রোলের যারা হেড থাকবে তোমরা জানো, সেক্রেটারি অফ স্টেট অ্যান্ড এক্সচেকার্স, এরা হচ্ছে আমাদের কি থাকবে? বোর্ড অফ কন্ট্রোলের মেম্বার থাকবে। ইট মে ইনক্রিজ ট্যাক্স অন নর্মাল পিপল, সাধারণ মানুষের উপর ট্যাক্স বাড়িয়ে দেওয়া হলো। অ্যান্ড ফার্স্ট সাইন টু ড্রেন অফ ওয়েলথ ফ্রম ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রথম ড্রেন অফ ওয়েলথের পথ প্রশস্ত হলো কাকে দিয়ে? এই 1793 কে দিয়ে। বোঝা গেছে? যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই। ড্রেন অফ ওয়েলথ অফিসিয়ালি শুরু হলো আমাদের বক্সারের যুদ্ধের পর থেকে, 1765 থেকে ড্রেন অফ ওয়েলথ বলা হয় যে শুরু হয়েও গিয়েছিল পলাশি যুদ্ধের পর থেকে, কিন্তু অফিসিয়ালি যদি বলে তাহলে হচ্ছে বক্সারের যুদ্ধের পর থেকে। আর ড্রেন অফ ওয়েলথের প্রথম সাইন হচ্ছে 1790, ফার্স্ট সাইন অফ ড্রেন অফ ওয়েলথ ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, খুব ভেবেচিন্তে আনসার দেবে এখানে। তাহলে আমাদের আনসার কি হলো? এখানে আমাদের আনসার হলো 1793। নেক্সট হচ্ছে which of the following act of British had separated legislative from executive? লেজিসলেটিভকে এক্সিকিউটিভ থেকে সেপারেট করা হয় কার মাধ্যমে? লেজিসলেটিভকে এক্সিকিউটিভ থেকে সেপারেট করা হয় কার মাধ্যমে? খুব ইম্পর্টেন্ট, এটা খুব ভেবেচিন্তে আনসার দেবে। Pitt's India Act 1784, the Regulating Act 1773, the Regulating Act 1781 and the Charter Act 1853. কোনটা হবে কারেক্ট আনসার? প্রত্যেকে বলো, প্রত্যেকে বলো কোনটা হবে কারেক্ট আনসার। যার যেখানে সমস্যা হবে অবশ্যই কিন্তু জানাবে, বলো। Pitt's India Act 1784, লেজিসলেটিভ থেকে এক্সিকিউটিভ, লেজিসলেটিভ থেকে জুডিশিয়ারি, এগুলো কিন্তু সবসময় পড়তে হবে। তো পিটস ইন্ডিয়া অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট 1773, সেটেলমেন্ট অ্যাক্ট নাকি চার্টার অ্যাক্ট? তো এখানে আমাদের আনসার কি হবে? চার্টার অ্যাক্ট 1853। The last charter act brought out separation legislative and the executive function of the Governor General Council. The civil service were made accessible to the Indians. প্রথম আমরা দেখতে পারি যে 1853 ইনিশিয়েটিভ, যেখানে এক্সিকিউটিভ নিয়োগ হবে সিভিল সার্ভিসের মাধ্যমে, যেখানে লেজিসলেটিভ থেকে সেপারেট করা হলো। কারণ লেজিসলেটিভ কাউন্সিল তোমরা জানো যে এর পরবর্তীকালে তোমাদের বিভিন্ন রকম কাউন্সিল অ্যাক্ট যেগুলো আসবে 1858 এর পর থেকে, কাউন্সিল, ইন্ডিয়ান কাউন্সিল আসবে এবং কাউন্সিল অ্যাক্ট আসবে। এই যে আমরা দেখতে পারলাম যে সিভিল সার্ভিসের মাধ্যমে প্রথম লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভকে সেপারেট করা হয়। কারণ এর আগে কি হয়, আমাদের যে সিভিল সার্ভিসের আমরা যে দেখতে পারি প্রথম জনক 1793, তখন কিন্তু কোম্পানির যারা কোর্ট অফ ডিরেক্টর তারাই কিন্তু কি করত, নিয়োগ করত তোমার ব্রিটিশ সার্ভেন্টদের, সিভিল সার্ভেন্টদের। যখন আমি কর্নওয়ালিসের টাইমে দেখতে পেয়েছি, কর্নওয়ালিসের সময় যে কনভিনেন্টেড নন কনভিনেন্টেড আমরা প্রথম সিভিল সার্ভিস দেখতে পেরেছি, এবং ফাদার অফ সিভিল সার্ভিস আমরা বলি লর্ড কর্নওয়ালিসকে। তো কর্নওয়ালিসের টাইমে কি হয়, আমাদের এই যে লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ, এখানে লেজিসলেটিভের আন্ডারেই রয়েছে বোর্ড অফ কন্ট্রোল, কোর্ট অফ ডিরেক্টর। আমরা লেজিসলেটিভ কাউন্সিলের আন্ডারেই রয়েছে, গভর্নর জেনারেল বা লেজিসলেটিভ কাউন্সিলের আন্ডারেই রয়েছে। এই কোর্ট অফ ডিরেক্টরটা কিন্তু ঠিক করতো সিভিল সার্ভিস, সিভিল সার্ভেন্টদের। তো সেক্ষেত্রে পরবর্তীকালে যখন 53 আসে, লর্ড ম্যাকলের ওপিনিয়ন অনুযায়ী যে ওপেন কম্পিটিশন ফোরাম করা হলো, এবং কম্পিটিটিভ এক্সামে যারা পাসড হবে তারাই কিন্তু রিক্রুট হবে তাদের যোগ্যতা অনুযায়ী। এখানে কিন্তু কোর্ট অফ ডিরেক্টরের হাতে আর কিচ্ছু রইল না। তার মানে এক্সিকিউটিভ আর লেজিসলেচারকে কিন্তু সেপারেট করা হলো। তার জন্য আমরা বলি কি পার্লামেন্টারি, এই যে বিওসি, বোর্ড অফ কন্ট্রোল, কোর্ট অফ ডিরেক্টর, এটা কারা? এরা হচ্ছে আমাদের কাউন্সিল, লেজিসলেটিভ কাউন্সিলের মেম্বার। তো এটা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে কন্ট্রোল অফ কোম্পানি, অ্যাডমিনিস্ট্রেশন, সেন্ট্রাল লেজিসলেচার, রেভিনিউ অ্যান্ড আদার পয়েন্ট, যেখানে আমরা দেখতে পারি যে সিভিল সার্ভিস ওয়ার মেড অ্যাক্সেসেবল টু দ্য ইন্ডিয়ানস। নেক্সট হচ্ছে দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্টস দ্য ওপেন ইন্ডিয়ান টু মিশনারি ইজ। কোনটা হবে কারেক্ট আনসার? প্রত্যেকে ভেবে চিন্তে আনসার বলো। The British East India Company acts that open India to missionary. মিশনারিদের জন্য প্রথম
ভারতকে ওপেন করা হলো কোন অ্যাক্টের মাধ্যমে? মিশনারিদের, কারণ মিশনারি আমরা এর আগেও দেখেছি 1790 1799 আমরা ব্যাপটিস্ট মিশনারিস রামপুর, ঠিক আছে, আমরা দেখেছি মিশনারিদের। কিন্তু এর মধ্যে কোন অ্যাক্টের মাধ্যমে মিশনারিদের কোম্পানি পারমিট করলো, কোম্পানি পারমিশন দিল মিশনারিদের ভারতে আসার জন্য এবং ক্রিশ্চিয়ান রিলিজিয়ানকে প্রচার করার জন্য? তো কোনটা হবে কারেক্ট আনসার বলো, প্রত্যেকে আনসার বলো, কি হবে? লিউটেন্যান্ট অর্পণ পাল, বি হবে কারেক্ট আনসার 1793। না 1793 আমি কি বললাম, 1790 99 আমরা ব্যাপটিস্ট মিশনারিদের দেখেছি, 1781, ঠিক আছে, ব্যাপটিস্ট মিশনারিদের দেখেছি, কিন্তু তখন কোম্পানি গ্র্যান্ট করতো না, তখন তারা মানে তারা আসতো, ঠিক আছে, ক্রিশ্চিয়ান আমরা সেন্ট থমাসকেও দেখেছি আসতে ভারতবর্ষে, কিন্তু সেগুলো হচ্ছে তারা তাদের মতো আসতো, কিন্তু কোম্পানি গ্র্যান্ট করতো না। কিন্তু কোম্পানি গ্র্যান্ট করলো তাদেরকে কোন সময় থেকে? ক্রিশ্চিয়ান মিশনারিদের ভারতে আসার জন্য। 1793 না, 1793ও না, সেটেলমেন্ট অ্যাক্ট 1781ও না, আর নান অফ দিস হবে না, তার কারণ আনসার রয়েছে। তাহলে আনসার তাহলে আলটিমেট কি হলো? 1813। The East India Company Act 1830, also known as the Charter Act 1813, was the act of the Parliament of the United Kingdom which renewed the charter issued of the British East India Company and continued the company rule in India. তাহলে 1813 চার্টার অ্যাক্ট কেন ইম্পর্টেন্ট ছিল? ends the company commercial monopoly in India, কোম্পানির কমার্শিয়াল মনোপলিকে বন্ধ করা হলো, মানে ট্রেড রিলেটেড মনোপলিকে বন্ধ করা হলো। কেন? কোম্পানির অফিসিয়ালদের করাপশনের জন্য এবং নেপোলিয়ান থ্রেট। কেন মনোপলিকে, কেন সে যথেচ্ছাচারী বা যথেচ্ছ ক্ষমতাকে রেস্ট্রিক্ট করা হলো? তার কারণ হচ্ছে নেপোলিয়ান থ্রেট। কোনোভাবে কোম্পানির কোনো অফিসিয়াল বা কোনো মাধ্যম যাতে না তোমার এই সময় একটা সুযোগ নিতে পারে, তার জন্য কি করা হলো? কন্ট্রোল করা হলো মনোপলিকে। কম্পালসারি ট্রেনিং ফর অল সিভিল সার্ভেন্ট, প্রত্যেক সিভিল সার্ভেন্টকে কম্পালসারি ট্রেনিং নিতেই হবে, এবং অ্যালটেড 1 লাখ রুপিস টু প্রমোট এডুকেশন ইন ইন্ডিয়া। এডুকেশন মিনস হচ্ছে ইংলিশ এডুকেশনের জন্য প্রথম ইনিশিয়েটিভ ছিল 1813তে, এই 1 লাখ টাকা গ্র্যান্ট করা হয়েছিল। কিসের জন্য? মডার্ন এডুকেশনের জন্য। সায়েন্স অ্যান্ড লিটারেচার, লিটারেচার কোন লিটারেচার? ইংলিশ লিটারেচার। তাহলে ইংলিশ এডুকেশনের জন্য প্রথম পদক্ষেপ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল 1813, and allowed the Christian missionary, financial provision, revival of Indian literature and promotion of science। ঠিক আছে, যাই হোক, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে বলো। কোনো যদি সমস্যা হয় তাহলে কিন্তু বলবে। which of the following governor general was called liberator of Indian press? কাকে আমরা লিবারেটর অফ ইন্ডিয়ান প্রেস বলি? লর্ড উইলিয়াম বেন্টিং, স্যার চার্লস মেটকাপ, লর্ড অকল্যান্ড অ্যান্ড লর্ড এলেনবার্গ। তো আমরা সবাই এই আনসারটা জানি, না উইলিয়াম বেন্টিং হবে, না অকল্যান্ড হবে, না এলেনবার্গ হবে, তাহলে আনসার কি হবে? আনসার হবে চার্লস মেটক্যাপ। তো চার্লস মেটক্যাপ যে রেস্ট্রিকশনকে উনি মুক্ত করে, যে রেস্ট্রিকশনকে উনি সরিয়ে দেয়, সেটা কোন রেস্ট্রিকশন ছিল? 1823-এর লাইসেন্সিং অ্যাক্টকে। কারণ এই সময় 7 মাসের জন্য ভাইসরয় বা অ্যাক্টিং ভাইসরয় হন জন অ্যাডামস, আর এই জন অ্যাডামসের লাইসেন্সিং অ্যাক্টকে কিন্তু রিমুভ করেন চার্লস মেটক্যাপ। আর এই চার্লস মেটক্যাপের যে লিবারেটর বা যে লিবারেশন বা যে মুক্ত মানে কি বলবো, মুক্তি দেওয়া হয়েছিল ইন্ডিয়ান প্রেসকে, তারা তাদেরকে ফ্রি করা হোক, তারা তাদের মতো করে খবর নিউজ আনবে সামনে, জনগণের সামনে, এটাকে ফের আবার রেস্ট্রিক্ট করা হলো 1857-তে মহাবিদ্রোহের জন্য। বুঝতে পেরেছো? তাহলে আমি তোমাদের এই পুরো যত আমাদের অ্যাক্ট রয়েছে, যত নিউজ পেপার অ্যাক্ট রয়েছে, যত প্রেস অ্যাক্ট রয়েছে, প্রত্যেকটা আমাকে কিন্তু ভালো করে মনে রাখতে হবে।
তাহলে এখানে আমাদের আনসার কি হলো, স্যার চার্লস মেটকাফ ইজ নোন টু হ্যাভ, তার মানে কোন অ্যাক্টকে উনি মুক্ত করেছিলেন উনি জন অ্যাডামসের লাইসেন্সিং অ্যাক্ট 1823। আবার চার্লস মেটকাফের এই মুক্তিদাতা আবার রিমুভ করা হলো কবে, 1857। ঠিক আছে, তাহলে ওনার খুব অল্প সময়, আমরা দেখতে মাত্র 1 বছর ওনার সময়। এবং চার্লস মেটকাফ হ্যাড সাকসিডেড লর্ড উইলিয়াম বেন্টিং এর পর, being senior member of council, his short term office memorable for the measure which his predecessor had initiated but which he carried into execution. He is the best known for giving entire liberty to the press. এই জন্যই বলা হয় liberator of press. English Education Act came into force in English Education Act came into force in, বলো, এটা তো তোমাদের সবথেকে সোজা প্রশ্ন, এই প্রশ্নটা তো তোমাদের সবার পারা উচিত। English Education Act came into force in 1827, 1835, 1849 and 1857। কোনটা হবে কারেক্ট অ্যান্সার? ইংলিশ এডুকেশন অ্যাক্ট। দেখো, ইংলিশ এডুকেশনের জন্য প্রথম আমরা ইনিশিয়েটিভ দেখতে পারলাম 1813-এ। মডার্ন এডুকেশনের জন্য 1 লাখ টাকা গ্র্যান্ট করেছে গভর্নমেন্ট। এবং তারপরে কি হলো, তারপরে যে 13তেই যে 1 লাখ টাকা গ্র্যান্ট হয়েছে, 13তেই 1 লাখ টাকা মানে ফিল্ডে এসে গেছে, সবাই ব্যবহার করছে, এমন কিন্তু না। এরপরে একটা জেনারেল কমিটি বসে 1823, 26 এই সময়। তো জেনারেল কমিটিতে ইংলিশ এডুকেশন নিয়ে বা ভাষা বা লিটারেচার নিয়ে কোন ভাষাকে প্রায়োরিটি দেওয়া হবে এই নিয়ে একটা দ্বন্দ্ব দেখা গেল। সেখানে তৈরি হলো নতুন দুটি গ্রুপ, একটি হচ্ছে প্রাচ্যভাষী সাপোর্টার, একটি হচ্ছে পাশ্চাত্যভাষী সাপোর্টার, যাকে ওরিয়েন্টালিস্ট এবং অ্যাংলিসিস্ট বলা হয়। এবং এই দুই গোষ্ঠীর মধ্যে অ্যাংলিসিস্টরা কি চাইছে, যেমন ধরো আমি যদি বলি রাজা রামমোহন রায় অ্যাংলিসিস্ট সাপোর্টার, ইংলিশ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হোক, এটা রাজা রামমোহন রায় চাইতেন, যেখানে সংস্কৃত এবং পার্সি এই দুই ল্যাঙ্গুয়েজ কিন্তু অফিসিয়াল ছিল। এই ইংলিশ এডুকেশন অ্যাক্ট এর পরে যখন লর্ড উইলিয়াম বেন্টিং এর সময়, তখন লর্ড উইলিয়াম বেন্টিং, এবং আমরা জানি যে উইলিয়াম বেন্টিংকে আমরা রিফর্মস ওরিয়েন্টেড পার্সন বলি। খুব ভালো করে কিন্তু এগুলো মনে রাখতে হবে। এবং তার সময় কিন্তু লর্ড ম্যাকলে ল মেম্বার ছিলেন। আর তোমরা জানো যে ল মেম্বারের যে কথা, তখনও যখন উইলিয়াম বেন্টিং এর সময় ল মেম্বার, তখন উনি শুধু অ্যাডভাইস করতে পারতেন, কিন্তু উনি গভর্নর জেনারেলের কিন্তু পার্মানেন্ট মেম্বার ছিলেন না। এই পার্মানেন্টটা হলো কবে, কেউ বলতে পারবে? যে ল মেম্বার পার্মানেন্ট হলো কবে? 1853-তে। ঠিক আছে, তাহলে ইংলিশ এডুকেশন অ্যাক্ট সম্পর্কে যেটা আমাদের বলেছে, হ্যাঁ, লর্ড ম্যাকলে বা ম্যাকলে মিনিট আমরা বলতে পারি, যেখানে উনি কি চেয়েছিলেন, উনি চেয়েছিলেন যে দেখো, আমাদের ভারতবর্ষে যখন ব্রিটিশরা একটা গভর্নমেন্ট ফরমেশন করেছে, তাহলে এখানে বিভিন্ন রকম অফিসিয়াল ডিপার্টমেন্ট আসবে। এবার অফিসিয়াল ডিপার্টমেন্টের হায়ার পোস্টে নয় ইউরোপিয়ানসরা রয়েছে, কিন্তু লোয়ার পোস্ট যেমন ক্লারিক্যাল ডিপার্টমেন্টগুলোতে, সেখানে তো নেটিভদের দরকার, সেখানে নিশ্চয়ই কোনো ইউরোপিয়ান কাজ করবে না। তো তার জন্য তো তোমার স্কিল দরকার, তুমি আমাদের সাথে ওঠা বসা করবে, কাজ করবে, তার জন্য তো তোমাকে ইংরেজি জানতে হবে, তার জন্য তো তোমাকে ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, স্কিল শিখতে হবে। তার জন্য উনি চেয়েছিলেন যে ভারতীয় ভাষার দ্বারা স্কিল আসা সম্ভব না, মডার্নাইজ হওয়া সম্ভব না, তার জন্য দরকার মডার্ন এডুকেশন সিস্টেম, ইংলিশ এডুকেশন সিস্টেম। উনি চেয়েছিলেন ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজকে সরিয়ে দিয়ে শুধুমাত্র ইংলিশ এডুকেশনকে এস্টাবলিশ করতে, যার মাধ্যমে ভারতীয়রা বেশভূষে ভারতীয় হবে, কিন্তু কথায় বার্তায় ব্যবহারে কালচারে ব্রিটিশ হবে। এটাই উনি চেয়েছিলেন। এবং ওনার ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি, যাকে আমরা ম্যাকলে মিনিটকে বলি, উনি চেয়েছিলেন যে আপার সেকশন এবং মিডল সেকশন এই ইংরাজি শিক্ষায় আসুক এবং বিভিন্ন রকম ক্লারিক্যাল ডিপার্টমেন্ট বা বিভিন্ন রকম অফিসিয়াল ডিপার্টমেন্টগুলোকে তারা সামলানোর যোগ্য হয়ে উঠুক। তো ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি, যাকে আমরা বলি চুইয়ে পড়া নীতি। চুইয়ে পড়া নীতি মানে কি, যে যদি আপার সেকশন যদি শিক্ষিত হয়, তাহলে তাদের মাধ্যমে লোয়ার সেকশন এমনি শিক্ষিত হতে পারে। মানে যেমন জল তুমি যদি ওপর দিয়ে ঢেলে ফেলো, তাহলে এটা গড়িয়ে গড়িয়ে নিচের দিকে আসবে।
এটাকেই বলে চুইয়ে পড়া নীতি। কার? লর্ড ম্যাকলে। তাহলে এখানে আমাদের আনসার কি হলো? এখানে আমাদের আনসার হলো 1835, বি হলো কারেক্ট আনসার। ঠিক আছে? না, সিরিল সার্কুলার সেটা আলাদা, ওটা হচ্ছে অ্যান্টি সার্কুলার সোসাইটি, ওটা হচ্ছে কার্জনের যখন আমাদের ইউনিভার্সিটি অ্যাক্ট আসবে ওটা আলাদা। সিরাইল সার্কুলার হচ্ছে আলাদা, যেখানে আমাদের অ্যান্টি সার্কুলার সোসাইটি শচীন্দ্র বসুর নেতৃত্বে আসবে, সেটা আলাদা, আর এটা আলাদা। ঠিক আছে? ওটা হচ্ছে লর্ড কার্জনের টাইমে। English Education Act was the legislative act of the Council of India 1835, giving effect to the decision of the 1835 Lord William Bentinck and then Governor General of British India to relocate fund the East India Company, and was required by British Parliament to spend education and literature in India. Macaulay system of education, this system education was introduced Lord Macaulay 1835 যাকে আমরা ইংলিশ এডুকেশন অ্যাক্ট বলি। This system put Anglicist Orientalist debate, এটা নিয়ে ডিবেট শুরু হয়। This system is also known as Lord Macaulay Minute. নেক্সট, কোনটা হবে কারেক্ট আনসার? প্রত্যেকে ভেবেচিন্তে আনসার বলো। The policy of the announcement of the progressive realization of responsible government in India as an integral part of the British Empire was embedded in the policy announcement of progressive realization of the responsible government in India. First responsible government in India. কোনটা হবে কারেক্ট আনসার? প্রত্যেকে ভেবেচিন্তে বলো। ভেবেচিন্তে বলবে, কোনো যদি সমস্যা হয় তাহলে আমাকে কিন্তু জানাবে। Responsible government, progressive realization, Montagu Chelmsford report, Motilal Nehru report, Hartog committee report, cabinet mission report। তাহলে আনসার কি হতে পারে? আনসার আমাদের হবে না হবে মতিলাল নেহেরু রিপোর্ট, কারণ এটা কোনো গভর্নমেন্ট মানে রেসপন্সিবল গভর্নমেন্ট, মতিলাল নেহেরু রিপোর্ট কোনো গভর্নমেন্ট ফরমেশন না। হার্টগ কমিটি তো জানোই, ক্যাবিনেট মিশন রিপোর্টও জানো, এখানে কোনো গভর্নমেন্ট ফরমেশন না, একমাত্র মন্টেগু চেমসফোর্ড রিপোর্ট এখানে আমাদের আনসার হবে। তো খুব ভালো করে কিন্তু এটা আমরা দেখবো। দ্য মন্টেগু চেমসফোর্ড ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য কলোনিয়াল গভর্নমেন্ট ইন ব্রিটিশ ইন ইন্ডিয়া 1919, এবং এর মাধ্যমে আমরা কি দেখতে পাই? খুব ইম্পর্টেন্ট, দেখো এখানে আমাদের অনেক রকম কনফিউশন হয়। যেমন ধরো, যদি তোমাদের জিজ্ঞাসা করা হয় প্রভিন্সিয়াল অটোনমি এস্টাবলিশিং, প্রভিন্সিয়াল অটোনমি এস্টাবলিশ হয়েছে কত সালে? তো সেখানে আমরা জানি যে প্রথম প্রভিন্সিয়াল অটোনমির পথ প্রশস্ত হয় স্টেট সাবজেক্টসের দ্বারা 1919-এ, যেটা দেওয়া হয় ডায়ার্কি ফিচারে, কিন্তু প্রভিন্সিয়াল অটোনমি কিন্তু পায় না। অটোনমির শব্দটা তুমি বলতে পারো যে ধীরে ধীরে আসছে, কারণ প্রভিন্সিয়াল পার্টগুলো তারা কি হচ্ছে, সেলফ ডিপেন্ড হচ্ছে। তো এটা প্রভিন্সিয়াল অটোনমি পুরোপুরি এস্টাবলিশ যদি আমি বলি, তাহলে সেটা 35-এ হয় অ্যাক্টের মাধ্যমে। তাহলে 19-এ কি হলো? 19 হলো ডায়ার্কি ইন দ্য প্রভিন্স। সেন্ট্রাল এবং প্রভিন্সের দুজনের আলাদা আলাদা সাবজেক্ট হলো। রেসপন্সিবল গভর্নমেন্ট ফরমেশন হলো ইন্ডিয়াতে, দায়িত্বশীল সরকার। এই প্রথম দায়িত্বশীল সরকার ভারতবর্ষে এস্টাবলিশ হলো 1919-এর মধ্যে। এটাই হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আমাকে বলেছে রেসপন্সিবল গভর্নমেন্ট। 1919 কেন ইম্পর্টেন্ট? 1919 ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে রেসপন্সিবল গভর্নমেন্ট ফরমেশন ইন ইন্ডিয়া, দায়িত্বশীল সরকার গঠন। ঠিক আছে? এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, ইট ওয়াজ রেসপন্সিবল টু দ্য ব্রিটিশ পার্লামেন্ট থ্রু সেক্রেটারি অফ স্টেট। তাহলে ব্রিটিশ পার্লামেন্টের রিপ্রেজেন্টেটিভ কে? সেক্রেটারি অফ স্টেট। ইট ইজ বাইক্যামেরাল লেজিসলেচার। তাহলে এই যে বাইক্যামেরালিজম, এটা প্রথম কিন্তু এলো কোথায়? আমরা দেখতে পারলাম 1919। তাহলে তোমরা বলবে ম্যাম তাহলে বাইক্যামেরালিজম আমরা 35-এও দেখি, তাহলে সেটা কি? বাইক্যামেরালিজম এখানে সেন্ট্রালে, আর 35-এ কি প্রভিন্সের ক্ষেত্রেও তাই। ঠিক আছে, বোঝা গেছে? নেক্সট, এবার যেখানে আমরা দেখতে পাচ্ছি মন্টেগু চেমসফোর্ড রিফর্মস, প্রত্যেককে বলা হচ্ছে যে দেখো এভরিডে আমার ক্লাস কিন্তু 7:30 থেকে 8:30-তেও হয়, তোমরা সবাই কিন্তু জয়েন করো ক্লাস যত তাড়াতাড়ি সম্ভব। তো তোমরা যখন ক্লাস জয়েন করবে ভালো করে কান দিয়ে শোনো কি বলছি। যখন তোমরা স্পেশাল ক্লাস আনএকাডেমি অ্যাপস ডাউনলোড করে ফ্রি ক্লাস আছে, প্লাস ক্লাস আছে, সবই আছে, যখন জয়েন করবে ফ্রি ক্লাস
তখনও তোমাদের কাছে, নতুন যখন জয়েন করবে তখন তোমাদের কাছে একটা কোড চাইবে, তোমরা সেখানে ফ্রিতে, ওটা কিন্তু ফ্রি, ওখানে এই কোডটা কিন্তু দিয়ে দিয়ে ফ্রি ক্লাসে জয়েন করো। আর যখন তোমরা প্লাস করবে, যখন তোমরা ক্লাসে জয়েন করবে তখনও এই কোডটা দিতে পারো 10% ডিসকাউন্টে। দুটো ক্ষেত্রেই কোড দিতে হবে, ফ্রি ক্লাসেও কোড দিতে হবে, আবার প্লাসেও যদি তুমি সাবস্ক্রিপশন করো তাহলে তখন তুমি তোমার ইচ্ছা এই কোডটা দিতে পারো 10% ডিসকাউন্টের জন্য। ঠিক আছে, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, খুব ভেবেচিন্তে আনসার দেবে কোনটা হবে কারেক্ট আনসার। যদি কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কিন্তু বলতে পারো। সেন্ট্রাল অটোনমি বলে না গো ওয়াসিম উদ্দিন, সেন্ট্রাল অটোনমি এই শব্দটা কখনো বলা হয় না, কেন বলতো? কারণ সেন্ট্রালের যে গভর্নর জেনারেল, তার হাতেই তো সব পাওয়ার থাকে। সেন্ট্রাল লেজিসলেচারই তো আলটিমেট মানে দায়িত্ব, মানে তাদের হাতেরই থাকে। এই যে তুমি সেক্রেটারি অফ স্টেটকে দেখছো, সে কার সাথে রিলেটেড? সেন্ট্রাল লেজিসলেচারের সাথে রিলেটেড। সে সমস্ত যে এখানে লেজিসলেচারে কি কথা হচ্ছে, কি পাস হচ্ছে, কি ঘটনা হচ্ছে, কি চলছে, সে সবকিছু প্রেজেন্ট করতো ইংল্যান্ডের পার্লামেন্টে বা মোনার্কের কাছে। তিনি মোনার্কের রিপ্রেজেন্টেটিভ সেক্রেটারি অফ স্টেট। সুতরাং সেন্ট্রাল অটোনমি কথাটা কেউ বলে না, বলে প্রভিন্সিয়াল অটোনমি। কারণ প্রভিন্সের পাওয়ার তো ছিল না, প্রভিন্সের ওপর বারবার ভেটো প্রয়োগ করতে পারতো গভর্নর জেনারেল, এটাকেই বন্ধ করে দেওয়া হয় বারবার ভেটো। এবং তুমি 1919-এও দেখতে পাচ্ছ সাবজেক্ট দেওয়া হয়েছে আলাদা, কিন্তু যদি মনে করে তাহলে গভর্নর জেনারেল কিন্তু যখন তখন এখানে হস্তক্ষেপ করতে পারতো, মানে সেন্ট্রাল চাইলে এখানে হস্তক্ষেপ করতে পারতো। তাহলে এখানে আলটিমেট স্টেটের তো কোনো পাওয়ারই রইলো না। এই জন্যই প্রভিন্সিয়াল অটোনমিটাকে একটা স্পেশাল ভাবে একটা টার্ম ইউজ করা হয়, যেহেতু তাদের ক্ষমতা ছিল না, তাদের ক্ষমতা দেওয়া হয়। কিন্তু সেন্ট্রাল অটোনমি আমরা বলি না, কারণ সেন্ট্রাল প্রথম থেকেই ক্ষমতাশালী। বুঝতে পেরেছো কি বললাম? না, বাইক্যামেরালিজম মিন্স হচ্ছে দ্বিকক্ষ। বাইক্যামেরালিজম কথাটার মানে হচ্ছে দ্বিকক্ষ। বাই মিন্স কি? বাইপোল, বাইপোলার। বাই মিন্স কি? দুই। বাইক্যামেরালিজম মানে দুকক্ষ বিশিষ্ট। ঠিক আছে, ফেডারেল মিন্স হচ্ছে, ফেডারেল স্ট্রাকচার মানে কি? যে রাজ্য সমূহের রিপ্রেজেন্টেটিভ রয়েছে সেন্ট্রাল হাউস, যেটা কাউন্সিল অফ স্টেট বলা হয়। যেমন এখন আমাদের রাজ্যসভা, যে রাজ্যের প্রতিনিধিরা, রাজ্যের সমস্ত রাজ্যের প্রতিনিধিরা রিপ্রেজেন্ট করছে, এটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার। সেন্ট্রাল অ্যাসেম্বলির কাছে দায়িত্বশীল, এটা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার। ঠিক আছে, প্রত্যেকটা কথার কিন্তু মানে আলাদা আলাদা। যাই হোক, এখানে আমাদের আনসার কি হবে? which of the following act of the East India Company provided a joint government of British India by the company and the crown with the government holding the ultimate authority? কোনটা হবে কারেক্ট আনসার? প্রত্যেকে বলো। জয়েন্ট গভর্নমেন্ট অফ ব্রিটিশ ইন্ডিয়া। জয়েন্ট গভর্নমেন্ট বলেছে 1784 নাকি জয়েন্ট গভর্নমেন্ট আমরা কোথায় দেখি? যেটাকে আমরা ডাবল গভর্নমেন্ট বলতে পারি, ডাবল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ বা ডাবল অ্যাডমিনিস্ট্রেশন। কোথায় পড়িয়েছিলাম আমি? তো এখানে আমাদের আনসার কি হবে? ইস্ট ইন্ডিয়া অ্যাক্ট বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট আমরা বলতে পারি 1784, অলসো নোন অ্যাজ দ্য পিটস ইন্ডিয়া অ্যাক্ট, উইলিয়াম পিটসের নাম অনুসারে। was an act of the Parliament of the Great Britain intend to address the shortcoming of the Regulating Act 1773 by bringing the East India Company's rule in India under the control of the British government. এই যে এখানে বিওসি তুমি দেখতে পাচ্ছ, বিওসির মাধ্যমে ডাইরেক্ট কন্ট্রোল এস্টাবলিশ করছে পার্লামেন্ট। পার্লামেন্টের অ্যাফেয়ার্স আমরা প্রথমেই দেখতে পেয়েছি 1773 তে, কিন্তু পার্লামেন্ট ডাইরেক্ট কন্ট্রোল করছে 1784 থেকে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এখানে পিটস ইন্ডিয়া অ্যাক্টের ইম্পর্টেন্স কি কি আছে? ডিস্টিংগুইশ বিটুইন দ্য কমার্শিয়াল এন্ড পলিটিক্যাল ফাংশন, কোর্ট অফ ডিরেক্টর আর অ্যালাউড টু ম্যানেজ কমার্শিয়াল অ্যাফেয়ার্স এন্ড বোর্ড অফ কন্ট্রোল দেখবে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন পলিটিক্যাল অ্যাফেয়ার্স। কোম্পানি টেরিটরিজ ইন ইন্ডিয়া ওয়ার দ্য ফার্স্ট টাইম কল্ড দ্য ব্রিটিশ পজিশন ইন ইন্ডিয়া। প্রথম আমরা বলতে পারি ব্রিটিশ পজিশন এস্টাবলিশ হলো 1784 পিটস ইন্ডিয়া অ্যাক্টের মাধ্যমে। তাহলে এগুলো কিন্তু আমাকে মনে রাখতে হবে। নেক্সট আমরা যেটা আলোচনা করব, দ্য পিজেন্ট মুভমেন্ট, রিভোল্টস
riots, struggles, etc. in 19th century, India remained mainly localized because. কোনটা হবে কারেক্ট আনসার? প্রত্যেকে ভেবে চিন্তে বলো। কোথাও যদি কোনো কনফিউশন হয় তাহলে জিজ্ঞাসা করবো। The peasant movement, revolt, riot, struggles, etc. in 19th century, India remained mainly localized because they were mainly directed against the enhancement of the eviction, usherized practice and moneylenders, etc. The peasant had no leadership and organization. They grew out the local grievance and the big landlord were allies with the of the British. কোনটা হবে কারেক্ট আনসার? প্রত্যেকে বলো বলো। এই প্রশ্নগুলো এলেই দেখি তোমরা চুপ করে যাও। এই প্রশ্নগুলো আনসার কি হবে বলো? যে পিজেন্টদের যত আমরা পিজেন্ট রিভোল্ট দেখি, স্ট্রাগল দেখি, রাইট দেখি, এগুলো মেইনলি আঞ্চলিক ক্ষেত্রে সীমাবদ্ধ ছিল। কেন? কারণ তারা যে আন্দোলন করেছিল সেটা তাদের আঞ্চলিক গ্রিভেন্সটুকু নিয়ে, যে আমাদের এইটুকু এলাকাতে আমাদের রেভিনিউ কমাতে হবে বা এই এলাকাতে জমিদাররা যেভাবে অত্যাচার করছে সেটাকে কমাতে হবে। শুধুমাত্র এলাকা বা আঞ্চলিক ক্ষেত্রে তারা এরকম করে বলেনি যে আমরা কৃষকরা মিলে আন্দোলন করছি, আমরা সমস্ত কৃষকরা মিলে ডিমান্ড করছি যে এটা অ্যাবলিশ করতে হবে। এই যে একটা অল ইন্ডিয়া বা মাস কমিউনিকেট করা, এটা কিন্তু ছিল না। একমাত্র দে গ্রিউ আউট দ্য লোকাল গ্রিভেন্সেস, তাদের যেটুকু দরকার ছিল তারা আঞ্চলিক ক্ষেত্রে সেটুকু ডিমান্ড করতো এবং অঞ্চলকে নিয়ে। তো এখানে আমাদের সি হবে কিন্তু কারেক্ট আনসার। এটা আমাকে ভালো করে কিন্তু মনে রাখতে হবে। তো যাই হোক, দ্য পিজেন্ট মুভমেন্ট, রিভোল্টস, রায়টস, struggle, etc. in the 19th century India remained mainly localized because they grew out the local grievance. তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসিফিকেশন অফ দ্য পিজেন্ট মুভমেন্ট, আমি যদি পিজেন্ট মুভমেন্টকে ক্লাসিফাই করি তাহলে আমরা দেখতে পাবো যে পিজেন্ট মুভমেন্ট আমরা প্রি ব্রিটিশ এরাতে দেখেছি, পিজেন্ট মুভমেন্ট আমরা কলোনিয়াল এরাতে দেখেছি, পিজেন্ট মুভমেন্ট আমরা পোস্ট ইন্ডিপেন্ডেন্সও দেখেছি, এবং তিন রকমের আমরা দেখেছি। তো অ্যাকর্ডিং টু দ্য ইম্পর্টেন্ট পিজেন্ট মুভমেন্ট যদি আমরা বলি, কি কি পিজেন্ট মুভমেন্ট রয়েছে, ইন্ডিগো কাল্টিভেশন, পাবনা রিভোল্ট, ডেকান, চম্পারণ, খেদা, বরদৌলি, মোপলা, পিজেন্ট রিভোল্ট তেলেঙ্গানা। এই যে তেলেঙ্গানা পিজেন্ট রিভোল্ট খুব ইম্পর্টেন্ট, তোমাদের বলতে পারে যে কোন পিজেন্ট রিভোল্টে গরিলা ওয়ারফেয়ার অ্যাডপ্ট করা হয়েছিল, কোন পিজেন্ট মুভমেন্টে গরিলা ওয়ারফেয়ার অ্যাডপ্ট করা হয়েছিল? তেলেঙ্গানা পিজেন্ট রিভোল্টে। কোন ট্রাইবাল রিভোল্টে গরিলা ওয়ারফেয়ার অ্যাডপ্ট করা হয়েছিল? তাহলে সেটা হবে সাঁওতাল রিভোল্টে। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। তেভাগা মুভমেন্ট ইন বেঙ্গল, দ্য কিষাণ সভা মুভমেন্ট, একা মুভমেন্ট। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ দেখেছি আমি, সি হবে কারেক্ট আনসার। আমি দেখেছি তো, তুমি বলেছো, কিন্তু সবাই তো বলছে না, সবাইকে তো বলতে হবে। আমি তো এটা বলছি, এখানে তোমাদের সমস্ত এটা কিন্তু ভালো করে মনে রাখবে যে যতগুলো আমাদের ফার্স্ট পিজেন্ট রিভোল্ট কি ছিল, তারপরে প্রত্যেকটা যে সাল এবং পারপাস কি ছিল করার, লিডার কে ছিল, এগুলো কিন্তু মনে রাখতে হবে কোন এরিয়া থেকে শুরু হয়েছিল। ঠিক আছে? যাই হোক, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, এখানে কোনটা হবে কারেক্ট আনসার? প্রত্যেকে বলো। Consider the following statement. The Regulating Act 1773 was passed by the British Parliament in order to establish parliamentary control over the administration of the East India Company territory in India. Make the Governor of Bengal as the Governor General of Bengal. End the dual system of the administration in India. কোনটা হবে কারেক্ট আনসার? প্রত্যেকে বলো, প্রত্যেকে বলো আনসার কি হবে, কোনটা এখানে কারেক্ট আনসার হবে বলো তাড়াতাড়ি। টাইম কিন্তু ঘোড়ার মতো ছুটছে, টাইম একদম হাতে নেই, ঘোড়ার মতো টাইম সময় ছুটছে। অপশন এ হবে কারেক্ট আনসার বলেছে জয়তী কুজুর, বলেছে সি হবে 2 and 3। কেন 2 and 3 কেন মনে হলো? শিবু মান্না বলেছে এ। কেন 2 and 3 মনে হলো কেন? অপশন এ কেন মনে হলো না?
তোমাদের যে আমি বলে দিলাম যে গভর্নর প্রথম রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে পার্লামেন্টের ইন্টারফেয়ার বা কন্ট্রোল এস্টাবলিশ হলো অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে, প্রথম পার্লামেন্টারি কন্ট্রোল, কারণ গভর্নর জেনারেলকে নমিনেট করছে গভর্নমেন্ট, সেনেটের দ্বারা সে নমিনেট হয়ে আসছে পার্লামেন্টের দ্বারা। তাহলে প্রথম পার্লামেন্টারি কন্ট্রোল তো এস্টাবলিশ হলো, কিন্তু যদি 1784 বলে তাহলে সেটা হলো ডাইরেক্ট কন্ট্রোল এস্টাবলিশ বা ব্রিটিশ পজিশন, ডাইরেক্ট কন্ট্রোল বিওসি সিওডির মধ্যে। যদি তোমাকে বলে যে পার্লামেন্টের ডাইরেক্ট কন্ট্রোল এস্টাবলিশ হলো, তাহলে হচ্ছে আমাদের হবে 1784। আর যদি পার্লামেন্টারি কন্ট্রোল অন দ্য অ্যাডমিনিস্ট্রেশন, শুধু অ্যাডমিনিস্ট্রেশনেই না, 1784 হচ্ছে কমার্শিয়াল অ্যাডমিনিস্ট্রেশন, পলিটিক্যাল অ্যাফেয়ার, সব ক্ষেত্রে এস্টাবলিশ হলো ডাইরেক্ট কন্ট্রোল পার্লামেন্টের। আর প্রথম কন্ট্রোল এস্টাবলিশ হলো গভর্নর জেনারেল কাউন্সিলের মাধ্যমে 1773-তে। আমি যে বলেই দিলাম এতক্ষণ ধরে, তো এটাই বলছিলাম আমি, তো বলেই দিচ্ছি প্রত্যেকটা, এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের সাথে প্রত্যেকটা কোয়েশ্চেন তো রিলেটেড। The make the Governor General Bengal Governor General of Bengal, Governor Bengal হয়ে গেল Governor General of Bengal। আর end the dual system administration যেটা ইন্ট্রোডিউস করেছিল লর্ড ক্লাইভ। তাহলে এখানে আমাদের 1 2 3 হয়ে গেল কারেক্ট আনসার। তিনটে সম্পর্কেই কিন্তু দেখবে কোনো জায়গায়, আমি বারবার বলছি যে আমি বলে দিলাম বলে না, তোমাদের কোনো কনফিউশন যদি থাকে যে ম্যাম আরেকবার বলুন, এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না, তাহলে কিন্তু জিজ্ঞাসা করো সেটা, কারণ চুপ করে থাকলে কিন্তু প্রবলেম সলিউশন হবে না। যদি তোমার জানার ইচ্ছা থাকে তাহলে তোমরা বারবার জিজ্ঞাসা করবে, ঠিক আছে? যাই হোক, নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, দ্য পলিসি অফ অ্যানাউন্সমেন্ট। এটাও তো হয়ে গেল, এটা হয়ে গেছে। কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে বলো। The title of the viceroy was added to the center of the Governor General of India for the first time. Viceroy added Governor General এর সাথে। জয়তী কুজুর কোয়েশ্চেন ক্লিয়ার বোঝা যাবে, তুমি ভিডিও কোয়ালিটিকে ক্লিয়ার করো। ভিডিও কোয়ালিটি হচ্ছে ওপরে, তুমি যেখানে তোমার ক্লাসটা হচ্ছে ওখানে একটুখানি টাচ করো, ওখানে টাচ করার পর দেখো তিনটে বিন্দু 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 একটা এ আসবে, মানে তোমার একটা কোট কোট একটা এ আসবে, মানে একটা দাগ আসবে। ওই দাগটার উপরে তুমি টাইপ করো, মানে ওখানে যাও, ওখানে গিয়ে দেখবে ভিডিও কোয়ালিটি পাবে। তো ভিডিও কোয়ালিটিটাকে 144 থাকে, এই জন্য আবছা দেখা যায়। ভিডিও কোয়ালিটিটাকে 720 করো, তাহলে কিন্তু দেখতে পাবে, নয়তো দেখতে পাবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো জয়তী হুজুর? ইউটিউব যখন দেখবে, ইউটিউবের ভিডিও কোয়ালিটি থাকে, ইউটিউবের ভিডিও কোয়ালিটিকে যদি ক্লিয়ার না করো তাহলে সব আবছাই মনে হবে, সে যে কোনো সিনেমা দেখলেও তাই, আর যা দেখবে তাতেই ভিডিও কোয়ালিটি থাকে, একটা থাকে 250, একটা থাকে 140, একটা থাকে 720। ঠিক আছে, তো সবাই 720 করো, একদম পরিষ্কার কাচের মতো স্বচ্ছ দেখাবে। যাই হোক, এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে the title of the viceroy was added to the center of the governor general of India first time। কোনটা হবে? viceroy কি বললে? বি, হ্যাঁ রাইট সাইডে আছে। তো এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে মহারানীর ঘোষণাপত্র। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কনভার্টেড দ্য টাইটেল গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। এটা হচ্ছে দ্য টাইটেল অফ দ্য ভাইসরয় অ্যাডেড ইন দ্য 1858 মহারানী ঘোষণাপত্রের মাধ্যমে। তাহলে প্রথম আমরা দুবার চেঞ্জ দেখেছি। প্রথম হচ্ছে গভর্নর থেকে গভর্নর জেনারেল অফ বেঙ্গল হলো, গভর্নর জেনারেল বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হলো, জিজিআই হলো, জিজিআই থেকে ভাইসরয় হলো। সেটা হচ্ছে আমাদের 58 অনুযায়ী। তো আমরা 1858 কেন ইম্পর্টেন্ট ছিল, এই যে জায়গাটা, এটা খুব ভালো করে মনে রাখবে, যেখানে আমরা দেখতে পারলাম যে প্রথম ক্রাউন সভারেন্টি এস্টাবলিশ হলো ইন্ডিয়াতে, মানে টোটাল সারা ভারত সার্বভৌমত্ব গ্রহণ করলো ব্রিটিশ ক্রাউনের। ঠিক আছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে তাকে অ্যাসিস্ট করার জন্য রয়েছে সেক্রেটারি অফ স্টেট। সেই সেক্রেটারি অফ স্টেটকে অ্যাসিস্ট করবে কাউন্সিল অফ ইন্ডিয়া, আর কাউন্সিল অফ ইন্ডিয়া কে করবে এক্সক্লুসিভ ফ্রম পিপল অফ ফর ইংল্যান্ড। তখনও কিন্তু ভারতীয়রা আসেনি, তখনও ভারতীয়দের কিন্তু নিয়োগ করা হয়নি যখন কাউন্সিল গঠন হয়েছে।
আমরা যত কাউন্সিল, আমরা লেজিসলেটিভ কাউন্সিলের আগেও দেখেছি, সেখানে কিন্তু ভারতীয় মেম্বার তুমি দেখতে পাবে না। এটা শুরু হয়েছিল 1861 ক্যানিং এর টাইমে, যেখানে নমিনেটেড করা হয়েছিল 3 জনকে। তারপরে ইন্ডিয়ানাইজেশন করা হয়, তোমরা সবাই জানো যে ফার্স্ট ইন্ডিয়ানাইজেশন করা হয় 92-তে, কিন্তু ইনডাইরেক্ট ইলেকশনের মাধ্যমে, ঠিক আছে। তারপরে একদম ডাইরেক্ট ইলেকশন যেটা হয় সেটা হচ্ছে অফিসিয়াল পার্টনারশিপ, অফিসিয়াল রিক্রুটমেন্ট, যেটা ইন্ডিয়ানদের ক্ষেত্রে, বা লর্ড সিনহা প্রথম ইন্ডিয়ান যার নামের আগে লর্ড ইউজ হচ্ছে, সেটা 1909-কে, এবং প্রথম ডাইরেক্ট ইলেকশন এস্টাবলিশ হয় কিন্তু 1919-এ। তাহলে এটা কিন্তু মনে রাখতে হবে, যখন সেক্রেটারি অফ স্টেট পদটা আসে তখন তাকে কাউন্সিল হেল্প করছে, সেই কাউন্সিলের মেম্বার কিন্তু সমস্ত ইউরোপিয়ান, এবং তাদেরকে নমিনেট করবে কিন্তু ক্রাউন। বুঝতে পেরেছো কি বললাম? এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে গভর্নর জেনারেলকে অ্যাসিস্ট করবে এক্সিকিউটিভ কাউন্সিল। এক্সিকিউটিভ কাউন্সিল যারা হায়ার অফিসিয়াল গভর্নমেন্ট, এবং সেখানে ম্যাক্সিমাম কারা থাকবে? সিভিল সার্ভেন্টরা। তো এটাই হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858। তোমরা দেখতে পাচ্ছ কাউন্সিল, ইন্ডিয়ান কাউন্সিল সেপারেট হলো, এক্সিকিউটিভ কাউন্সিল সেপারেট হলো, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। নেক্সট, which among the following was the first attempt to regulate the affairs of the English East India Company? বলো কোনটা হবে কারেক্ট আনসার? First attempt to regulate the affairs of the English East India Company in India. কোনটা হতে পারে কারেক্ট আনসার? এটা সবাই কি সি একমত? সবাই সি একমত? প্রথম রেগুলেট দ্য অ্যাফেয়ার্স অফ দ্য ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কি হবে কারেক্ট আনসার? কোনটা হবে কারেক্ট আনসার? এখানে আমাদের আনসার হবে, এই তো কিছুক্ষণ আগে তো বলেই দিলাম, 1773 আনসার হবে। তাহলে এটা কিন্তু খুব ভালো করে আমাকে মনে রাখতে হবে যে রেগুলেটিং অ্যাক্ট প্রথম রেগুলেট করছে, আমাকে শব্দের মধ্যে বলেই দিয়েছে রেগুলেট করছে, রেগুলেটিং অ্যাক্টেই রেগুলেট করবে, রেগুলেটিং অ্যাক্ট 1773। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, which of the following British Act introduced Indian civil service and open competition forum? ওপেন কম্পিটিশন ফোরাম কোনটা? ওপেন কম্পিটিশন কি বলছো? ওপেন কম্পিটিশন কি বলছো? ঠিক করে বলো। চার্টার অ্যাক্ট 1793 নাকি চার্টার অ্যাক্ট 1813 নাকি চার্টার অ্যাক্ট 1833 নাকি চার্টার অ্যাক্ট 1853? কোনটা হবে কারেক্ট আনসার? সি বললে 1833। 1833-এ ওপেন কম্পিটিশন ফোরাম করেছিল। ওপেন কম্পিটিশন ফোরাম করা হলো কবে? 53-তে। ওপেন কম্পিটিশন ফোরাম মানে কি? এই যে আমরা বললাম যে আগের যখন কোয়েশ্চেনটা আলোচনা করছিলাম যে 53 ইম্পর্টেন্ট ছিল, তার কারণটা কি? তার কারণ হচ্ছে এই 53-তে প্রথম ল মেম্বার স্থায়ী পার্মানেন্ট মেম্বার হয় এক্সিকিউটিভ কাউন্সিলে। কারণ যখন উইলিয়াম বেন্টিং এর সময় লর্ড ম্যাকলে ছিলেন ল মেম্বার, শুধু অ্যাডভাইস করতে পারতেন, কিন্তু ওনার কথার কোনো মানে এরকম না কোনো ভ্যালু আছে সেটা নিয়ে কাউন্সিলের মেম্বাররা চিন্তা করবে, যেটা এস্টাবলিশ হলো 53-তে। এবং স্থায়ী হওয়ার পরই প্রথম ইনিশিয়েটিভ হচ্ছে যে এক্সিকিউটিভকে লেজিসলেটিভ থেকে সেপারেট করা। সেটা হলো কিসের মাধ্যমে? ওপেন কম্পিটিশন ফোরামের মাধ্যমে। কিছুক্ষণ আগেই তো প্রশ্নটা করলাম আমরা। তাহলে এখানে আমাদের আনসার কি হবে? চার্টার অ্যাক্ট 1853, ঠিক আছে। তো
তো যাই হোক, এখানে আমাদের আনসার কি হবে? চার্টার অ্যাক্ট 1853 empowered the British East India Company and retained the territory of the revenue in India and trust for the crown. It introduced the open competition forum, selection recruitment of the civil servant. The convenanted civil servant was the thrown open to the Indian. এবার ইন্ডিয়ানরাও এখানে অ্যাপিয়ার হতে পারবে। তার কারণ কি হলো? ওপেন কম্পিটিশন ফোরাম হওয়ার পর এখানে 1860-তে একটা নিয়ম আনা হলো, যাকে আমরা বলি যে প্যাপ দ্য ওয়ে 1860 ইন্ডিয়ানাইজেশনের জন্য, যেখানে বলা হয়েছিল যে ভারতীয় সিভিল সার্ভিসে যোগদান করতে গেলে ভারতে 7 বছরের মানে অভিজ্ঞতা, তাকে অভিজ্ঞ হতে হবে, ঠিক আছে, বসবাসকারী। তো তাহলে কি হলো? ইন্ডিয়ানরা সবাই এখানে যোগদান করতে পারবে। অ্যাকর্ডিংলি টু ম্যাকলে কমিটি অন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিস ওয়াজ অ্যাপয়েন্টেড 1854। ঠিক আছে, যাই হোক, অ্যাপয়েন্টেড হলো কবে? 1854 এ। নেক্সট বলেছে দ্য ক্রিপস মিশন was welcomed and accepted by which among the following? ক্রিপস মিশনকে ওয়েলকাম করেছিলেন কে বা কারা? আমি তোমাকে বলিনি, তো তোমাকে যে সি দিল, যে সি দিয়েছে তাকে বললাম, তোমায় বলবো কেন? The Cripps Mission welcomed and accepted by which among the following? কোনটা হবে কারেক্ট আনসার? প্রত্যেকে বলো, ভেবে চিন্তে আনসার বলো। কোথাও যদি কোনো কনফিউশন থাকে বলবে। মুসলিম লীগ ওয়েলকাম করেছিল ক্রিপস মিশন সম্পর্কে, তাহলে আবার বলতে হবে। ক্রিপস মিশনে কংগ্রেস, মুসলিম লীগ, হিন্দু মহাসভা, none of these. Cripps Mission came to India March 1942. Mission headed Sir Stafford Cripps. The mission was sent to negotiate an agreement. Nationalist Congress leader Muslim League did not accept the Cripps Mission because there was no proposal for separate Pakistan. The Sikh, Hindu Mahasabha, Anglo-Christian and a depressed section also rejected the proposal as there were no safeguard for them. Cripps Mission এমন একটা মিশন ছিল, এটা টোটাল ফেলিওর ছিল, টোটাল ফেলিওর। কেউ এটাকে অ্যাকসেপ্ট করেনি। নান অফ দিস হবে কারেক্ট আনসার। কেউই এখানে অ্যাকসেপ্ট করেনি, কেউ অ্যাকসেপ্ট করেনি। না কংগ্রেস করেছে, না মুসলিম লীগের জন্য কি এনেছে? মুসলিম লীগের জন্য কিচ্ছু আনেনি, কোনো ডাইরেক্ট। মুসলিম লীগ কেন বলেনি? কারণ এখানে কিন্তু পাকিস্তানের পথ প্রশস্ত হয় ক্রিপস মিশনকে দিয়েই। যেখানে যদি ক্রিপস মিশন অ্যাকসেপ্ট করা হতো, তাহলে যে প্রভিন্সিয়াল অটোনমাস পাওয়ার দেওয়া হয়েছিল, এটাই কিন্তু পাকিস্তানের পথ প্রশস্ত হতো, যেখানে প্রভিন্স চাইলে কি হতে পারতো, তারা সেপারেট হতে পারতো ইন্ডিয়া থেকে। কিন্তু এটা তো কংগ্রেস মানেনি। মুসলিম লীগ কেন মানেনি? কারণ এখানে পাকিস্তানকে নিয়ে কোনো রকম কথাই উল্লেখই করা হয়নি, তার জন্য মানেনি। শিখ, হিন্দু মহাসভা, অ্যাংলো ইন্ডিয়ান কেউ মানেনি, তাদের সেফগার্ড নিয়ে কিচ্ছু বলা হয়নি। During the Second World War, Sir Stafford Cripps came to India with certain constitutional proposal approved by the British government. The major proposal of the mission were appended below: creation a new Indian dominion associated with the UK, এবং আমরা দেখতে পাচ্ছি যে এস্টাবলিশ অফ দ্য কনস্টিটিউয়েন্ট মেকিং বডি জাস্ট আফটার দ্য এন্ড অফ দ্য ওয়ার। মানে আমাদের ক্রিপস মিশনের উদ্দেশ্য ছিল যে ইউকের আন্ডারে, মানে ইউনাইটেড কিংডমের আন্ডারে ইন্ডিয়া একটা ডোমিনিয়ন স্ট্যাটাস পাবে, যেমন এখনো রয়েছে। এখনো অনেক আইল্যান্ড এরিয়া রয়েছে যারা ডোমিনিয়ন কিন্তু ইংল্যান্ডের। সেখানে কুইন যদি বলে, আলটিমেট পাওয়ার যদি বলা হয়, কুইন যদি বলে, কুইনের নাম থাকে, আলটিমেট অথরিটি কার হাতে? তাহলে কুইনের হাতে। সেরকম ক্রিপসও চেয়েছিল যে ভারতবর্ষ সেরকম হবে, ডোমিনিয়ন স্ট্যাটাস দেওয়া হবে, কিন্তু থাকবে ইউকের আন্ডারে, এবং এস্টাবলিশ করা হবে, যুদ্ধান্তে প্রতিষ্ঠা করা হবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, নেক্সট। Consider the following statement is or are related the Charter Act 1833. কোনটা হবে কারেক্ট আনসার? প্রত্যেকে বলো। ক্যাবিনেট মিশন মুসলিম লীগ মিন্স, হ্যাঁ, ক্যাবিনেট মিশনও মুসলিম লীগ মানেনি, সেই জন্যই তো ডাইরেক্ট অ্যাকশন দিবস এলো। ক্যাবিনেট মিশনও মুসলিম লীগ মানেনি, কারণ ক্যাবিনেট মিশন তো পুরোপুরি উচ্ছেদই করে দেয়, পাকিস্তান প্রস্তাবকে খারিজ করে।
তাহলে কেন মানবে মুসলিম লীগ? ক্যাবিনেট মিশনের মানার তো কারণই নেই, আরো কারণ নেই। ক্রিপস তো তাও বলেছে অটোনমাস পাওয়ার দেবে প্রভিন্সকে, ক্যাবিনেট তো সেটাও উঠিয়ে দিয়েছে। ক্যাবিনেট বলেছে ইউনিটির ওপর জোর দিয়েছে, ইউনিয়নের ওপর জোর দিয়েছে, মানে সেন্ট্রালের ওপর জোর দিয়েছে। বলো এখানে কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আর টাইম নেই। এ বাবা, এখানে আমাদের আনসার হবে বোথ 1 and 2, সি হবে কারেক্ট আনসার। তো খুব ভালো করে দেখবে এখানে 1833 সম্পর্কে ইট অ্যালাউড দ্য মিশনারি স্প্রেডিং দ্য খ্রিস্টান, না 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 না, সরি 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 সরি, না, এখানে আমাদের আনসার হবে অনলি 2। দ্য অ্যালাউড মিশনারিজ ফর স্প্রেডিং, এটা হচ্ছে 1813 হবে। আর এটা হচ্ছে খ্রিস্টান মিশনারিদের রেস্ট্রিক্ট করা হয়েছিল 1833-এ। যে ধর্মযাজক বা পাদ্রী যারা রয়েছে তাদের ওপর অথরিটি দেওয়া হয়েছিল রেস্ট্রিকশনের জন্য। এখানে 2 হবে কারেক্ট আনসার, ঠিক আছে। তো যাই হোক, এখানে একটু ভালো করে দেখবে যে চার্টার অ্যাক্ট 1833 আউটকাম অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা বলতে পারি ইন ইংল্যান্ড, উইচ এনভিসেজ দ্যাট ইন্ডিয়ান হ্যাড টু ফাংশন অ্যাজ দ্য মার্কেট ফর দ্য ইংলিশ মাস প্রোডাকশন অন দ্য বেসিস অফ লেজিজ ফেয়ার। এটা আমরা আলোচনা করব প্লাসের ক্লাসে। অ্যান্ড ইট এন্ডেড দ্য অ্যাক্টিভিটি অফ দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি কমার্শিয়াল, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পুরোপুরি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি বানানো হলো, ঠিক আছে। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্ট নিয়ে। দুটো ইনফরমেশন আছে, কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে বলো। যে পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 অ্যান্ড ডিস্টিংগুইশ বিটুইন দ্য কমার্শিয়াল অ্যান্ড পলিটিক্যাল ফাংশন অফ দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কোনটা হবে কারেক্ট আনসার প্রত্যেকে ভেবে চিনতে বলো। হ্যাঁ হ্যাঁ, 130, কোনটা হবে কারেক্ট আনসার বলো। পিটস ইন্ডিয়া অ্যাক্ট 1784 distinguish between the commercial and political function of the British East India Company. Correct answer, এটা correct answer. Pitt's India Act 1784 allowed court of director to manage commercial and new body board of control political affairs. Correct answer. It was established double government. Correct answer. এটার reason correct, মানে explanation, correct explanation. Both were A and R true, and R is the correct explanation A. তাহলে both are correct and R হচ্ছে correct explanation A. তাহলে এখানে আমাদের A হবে correct answer. নেক্সট এখানে আমরা দেখে নেব ভালো করে, ঠিক আছে। কোনো যদি অসুবিধা হয় তাহলে কিন্তু বলো। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, হু ওয়াজ দ্য ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল। তো এখানে আমাদের আনসার কি হবে, সবাই আমরা জানি, সবার ফেভারিট প্রথম গভর্নর জেনারেল বেঙ্গল উইলিয়াম হেস্টিংস, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে দেখো, ওয়ারেন হেস্টিংস, তো ভালো করে আমাদের মনে রাখতে হবে। নেক্সট এবার অলবিরুনি নিয়ে একটি কোয়েশ্চেন আছে। অলবিরুনি ওয়াজ দ্য কন্টেম্পোরারি অফ হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান রুলার। তো যেখানে চন্দ্রগুপ্ত মৌর্য দেখতে পাচ্ছি, মোহাম্মদ গাজনি, আলাউদ্দিন খিলজি, বলবন। তো আমরা সবাই জানি আলবিরুনি কার সময় ছিলেন, আমাদের মোহাম্মদ গাজনির সময়। ওনার লেখা বিখ্যাত গ্রন্থের নাম কি? ওনার লেখা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে তাহাকাক ই হিন্দ বা কিতাবুল হিন্দ। কিন্তু যদি তোমাদের জিজ্ঞাসা করে কিতাবুল রেহেলা, তাহলে সেটা ইবান বতুতা, ঠিক আছে। এটা কিন্তু আমাকে মনে রাখতে হবে। তো যাই হোক, এখানে আলবিরুনি সম্পর্কে কিছু ডিটেল আছে। এবং আলবিরুনি কেন ইম্পর্টেন্ট ছিলেন? উনি ইম্পর্টেন্ট ছিলেন কারণ উনি প্রথম, আমরা বলতে পারি আর্কিওলজিস্ট, ঠিক আছে, প্রথম আমাদের ইন্দোলজিস্ট আমরা বলতে পারি, ফাদার অফ ইন্দোলজিস্ট আমরা বলতে পারি। এবং 4টে ল্যাঙ্গুয়েজ উনি টোটাল জানতেন, অ্যারাবিক, টার্কি, পার্সিয়ান এবং আরেকটা হচ্ছে মনে উর্দু, ঠিক আছে। 4টে ল্যাঙ্গুয়েজ উনি জানতেন, ইম্পর্টেন্ট। আর কোন কোন বিষয়ের ওপরে, টোটাল 35টা সাবজেক্টের ওপরে উনি ওনার বইতে কিন্তু মেনশন করেছেন, যেখানে অ্যাস্ট্রোনমি থেকে শুরু করে, হিস্ট্রি থেকে শুরু করে, জিওগ্রাফি থেকে শুরু করে, অ্যাস্ট্রোফিজিক্স থেকে শুরু করে সবই কিন্তু আমরা মেনশন দেখতে পাই, ঠিক আছে। তো এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর ক্যারেক্টারও খুব ইম্পর্টেন্ট, আলবিরুনি ক্যারেক্টারও খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। এখানে আলবিরুনি সম্পর্কে কিছু ডিটেল আছে, ঠিক আছে। এটা একটু ভালো করে কিন্তু দেখে নিও তোমরা, আলবিরুনি সম্পর্কে কিছু ডিটেল, ঠিক আছে। যাই হোক, এখানে কিতাবুল হিন্দ কেন ইম্পর্টেন্ট ছিল? কিতাবুল হিন্দ হচ্ছে ইতিহাস, ভারতের ইতিহাস নিয়ে, যেখানে কিন্তু ব্রাহ্মণিজমের ওপর, ব্রাহ্মণিক্যাল ডমিনেশন বা ব্রাহ্মণিক্যাল সম্পর্কে কিন্তু উনি কিন্তু তথ্য পেশ করেছিলেন ভারতবর্ষের সেই পরিস্থিতির ওপরে। তো হি ডিপেন্ড অলমোস্ট এক্সক্লুসিভলি দ্য ওয়ার্কস ব্রাহ্মণস, বেদাস, পুরাণস অ্যান্ড দ্য ওয়ার্ক অফ দ্য পতঞ্জলি অ্যান্ড মনুস্মৃতি, ঠিক আছে। কোন কোন সাবজেক্টের ভারতের, এই যে কিতাবুল হিন্দ আমরা ভারতের ইতিহাস দেখতে পাচ্ছি, তো সেখানে কি কি মেনশন করেছিলেন উনি?
তাহলে এখানে কিন্তু পুরো ডিটেল আছে, আলবেডনি ডিটেল, হিস্ট্রি ডিটেল। তো ভালো করে পড়ো। আজকের জন্য আমাদের ক্লাস এখানেই শেষ, সমাপ্ত হলো। তোমাদের আবারও বলছি প্রত্যেকে যে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার প্রত্যেকটা ক্লাসের মানে তোমরা সবাই অ্যাপস ডাউনলোড করো। আর আজকে 7:30 থেকে 8:30 স্পেশাল ফ্রি ক্লাসে সবাই জয়েন করো, সন্ধ্যে 7:30 থেকে 8:30, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো চ্যানেলকে। সুন্দর সুন্দর প্রত্যেকটা ইম্পর্টেন্ট যত পিডিএফ আছে সাবজেক্ট ওয়াইজ, সব পিডিএফ কিন্তু যত বছরের পিডিএফ সব পাবে একসাথে, ঠিক আছে? এমন শুধু না যে তুমি যখন জয়েন করছো তখনকারই পাবে, 1 বছর আগেও যা যা হয়েছিল ক্লাস সব পিডিএফ পাবে। তোমরা সবাই জয়েন করো আনএকাডেমি প্লাসে। অবশ্যই এই রেফারেল কোডটা ইউজ করবে। আর একটা কথা আমি আবারও বলছি, রেফারেল কোড কিন্তু দুটো ক্ষেত্রে চাই, ফ্রি ক্লাস জয়েনের ক্ষেত্রে রেফারেল কোড চাই, আর সাবস্ক্রিপশনের ক্ষেত্রে রেফারেল কোড দিতে পারো 10% ডিসকাউন্টের জন্য। ফ্রি ক্লাস জয়েন করলেও কিন্তু এখন যারা নতুন জয়েন করছে তাদের কিন্তু কোড চাই, তাহলে অবশ্যই কিন্তু এই রেফারেল কোডটা ইউজ করো, ঠিক আছে? তো যাই হোক, সবাইকে ধন্যবাদ। আবার দেখা হবে তোমাদের সাথে সেম কালকেও 10টা থেকে 11টা। আর আমাদের সামনে কিন্তু 19 আর 20 তারিখ কিন্তু ইউটিউব ফেস্টিভ্যাল আছে। ইউটিউব ফেস্টিভ্যালে কিন্তু আমরা 5টা থেকে 6টা ক্লাস নেব, ঠিক আছে? তো সবাই কিন্তু ইউটিউব ফেস্টিভ্যালে জয়েন করো। থ্যাংক ইউ সবাইকে।